কেমন আছো তোমরা সকলে? আজ আমি ক্লাস 7-এর ব্যাকরণের একটি নতুন অধ্যায় শুরু করব। অধ্যায়টির নাম নানা রকম শব্দ। অধ্যায়টির নাম নানা রকম শব্দ। তোমাদের ব্যাকরণ বইয়ের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়, এই অধ্যায়টা আজ আমি শুরু করব। প্রথমে আমরা জানব আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয়গুলি কি কি। আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয়গুলি হলো প্রথমে আমরা জানব শব্দ কি, 2 নম্বরে আমরা জানব শব্দ ও পদের পার্থক্য, 3 আমরা জানব শব্দের গঠনগত ও অর্থগত শ্রেণীবিভাগ, আর 4 নম্বর আমরা আজকে আলোচনা করব খণ্ডিত শব্দ ও মুন্ডমাল শব্দ। তাহলে আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয়গুলি হবে শব্দ কি, শব্দ ও পদের মধ্যে পার্থক্য কোথায়, শব্দের গঠনগত ও অর্থগত শ্রেণীবিভাগ, আর সবশেষে আমরা আলোচনা করব খণ্ডিত শব্দ ও মুন্ডমাল শব্দ নিয়ে। তাহলে আমাদের প্রথম আলোচনার বিষয়ে আমরা চলে যাচ্ছি যে শব্দ কি। তোমরা ছোটবেলা থেকেই পড়ে এসছো শব্দ কাকে বলে, যে কতগুলো বর্ণ পাশাপাশি বসে যখন একটি অর্থকে প্রকাশ করে তখন তাকে বলা হয় শব্দ। যেমন আমি এখানে একটা বর্ণ লিখলাম ক, এবং তার পাশে আরেকটা বর্ণ বসিয়ে দিলাম ল। তাহলে পাশাপাশি দুটো বর্ণ বসে একটি অর্থকে প্রকাশ করছে। কলের একটি অর্থ রয়েছে, তাহলে এটি হলো একটি শব্দ, তাই তো। কিন্তু আমি এখানে আবার একটা বর্ণ লিখছি হর্ষই, এবং তার পাশে আরেকটা বর্ণ লিখলাম এ, তাহলে কি হলো ইয়ে। এটির কোনো অর্থ নেই, তাই এটি কিন্তু শব্দ নয়। আর উপরেরটি যেহেতু একটি অর্থ রয়েছে তাই এটি হলো শব্দ। তাহলে কতগুলি বর্ণ পাশাপাশি বসলেই যে তা শব্দ এমন কোনো কথা নেই। তাহলে কি হতে হবে শব্দ হতে গেলে, যে অবশ্যই বর্ণগুলোকে পাশাপাশি বসতে হবে, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটিকে একটি অর্থ, সেই পাশাপাশি বর্ণগুলি বসে যেন একটি অর্থকে প্রকাশ করে, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে শব্দ বলবো, নচেত আমরা তাকে শব্দ বলবো না। আচ্ছা, তাহলে আমাদের শব্দ কি আমরা জানলাম, যে কতগুলি বর্ণ পাশাপাশি বসে যখন একটি অর্থকে প্রকাশ করে তখন তাকে বলা হয় শব্দ। তাহলে আমরা শব্দের আলোচনা আজকে করে নিলাম। এবার আমরা জানবো শব্দ ও পদের মধ্যে পার্থক্য কোথায়। আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, রাম, আর এখানে লিখলাম রাম সপ্তম শ্রেণীতে পড়ে। তোমরা বুঝতেই পারছো যে এটা একটি শব্দ আর এটা একটি বাক্য। এইটুকুটা তোমাদের কাছে ক্লিয়ার যে এটা একটি শব্দ, এটা একটি বাক্য। এবার এর সাহায্যে আমরা বুঝবো শব্দ ও পদের মধ্যে পার্থক্য কি। একটা কথা মনে রাখবে, শব্দ ও পদকে আপাত দৃষ্টিতে একই মনে হলেও শব্দ ও পদের মধ্যে কিন্তু একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে।
কি পার্থক্যটা কি, যে আমরা যখন বাক্যের সংজ্ঞা পড়ি যে বাক্য কাকে বলে, দেখবে ব্যাকরণ বইগুলোতে লেখা থাকে যে কতগুলি পরস্পর অর্থ সম্পর্কযুক্ত পদ পাশাপাশি বসে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বলা হয় বাক্য। কোনো বইয়ে কিন্তু লেখা থাকবে না পরস্পর অর্থ সম্পর্কযুক্ত কতগুলি শব্দ, সব জায়গায় লেখা থাকে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত কতগুলি পদ। তার মানে এখান থেকে একটা কথা পরিষ্কার হচ্ছে যে শব্দ কখনো বাক্যে বসতে পারে না, পদ বাক্যে বসতে পারে। তার মানে এখানে যে বাক্যগুলো দেখছি আমরা, বাক্যটা দেখছি রাম সপ্তম শ্রেণীতে পড়ে, এখানে রাম সপ্তম শ্রেণীতে পড়ে, এখানে কিন্তু প্রত্যেকটাই কিন্তু এক একটা পদ, শব্দ নয়। কারণ শব্দ কখনোই বাক্যে বসতে পারে না। বাক্যে কে বসতে পারে? পদ বসতে পারে। এইবার এখানে শব্দে দেখো রাম আছে, তো আমি যখন ইন্ডিভিজুয়াল শুধু রাম লিখবো তখন সেটা শব্দ হয়ে যাবে, কিন্তু এই রামটাকে যদি আমি বাক্যে প্রয়োগ করতে চাই তখন সেটা শব্দ নয় বা পদ হয়ে যাবে। তাহলে শব্দ থেকে বাক্যে, শব্দ থেকে পদে পরিণত হলে গেলেই, শব্দ যদি পদে পরিণত হয় তবে সেটি বাক্যে বসতে পারে। এখন প্রশ্ন যে শব্দকে পদে কনভার্ট করে কে? শব্দকে পদে পদে কনভার্ট করে হলো বিভক্তি। এই বিভক্তি, বিভক্তির সাহায্যে শব্দ পদে পরিবর্তিত হয়। তার মানে শব্দের সাথে বিভক্তি যুক্ত হলেই সেই শব্দ পদে পরিণত হয়। যেমন আমি এখানে একটা উদাহরণ দিলাম, এখানে আমি একটা শব্দ লিখেছি রাম। রাম এর সঙ্গে যদি আপনারা কে বিভক্তি যুক্ত করে দিই, তোমরা তোমাদের থার্ড টার্মে কারক রয়েছে সেখানে বিভক্তিটা খুব বিস্তারিতভাবে আলোচনা করা হবে। এছাড়াও তোমরা ক্লাস 6-এ পড়েছো বিভক্তি সম্পর্কে। তো এই শব্দের সঙ্গে, এটা শব্দ আর এটার সঙ্গে এটা হলো বিভক্তি, তাই তো? তাহলে রাম শব্দের সঙ্গে কে বিভক্তি যুক্ত হলে কি হচ্ছে? রাম কে, এটা হলো পদ। তাহলে এখানে তোমরা পরিষ্কার খালি চোখে বুঝতে পারছো যে রাম শব্দের সঙ্গে কে বিভক্তি যুক্ত হয়ে পদে পরিণত হয়েছে রাম কে। কিন্তু এখানে দেখো বাক্যে দেখো লেখা আছে রাম সপ্তম শ্রেণীতে পড়ে, এখানে তো রামের সঙ্গে কিছু যুক্ত নেই। তার মানে কি রামের সঙ্গে কোনো বিভক্তি যুক্ত হয়নি? অবশ্যই রামের সঙ্গে বিভক্তি যুক্ত হয়েছে, কারণ রামের সঙ্গে যদি বিভক্তি যুক্ত নাই হতো তবে রামটা কিন্তু শব্দই থেকে যেত, পদে কনভার্ট হতো না। আর পদে যদি কনভার্ট না হতো তবে সেটি কিন্তু বাক্যে বসতে পারতো না। তাহলে যখন দেখবো যে খালি চোখে আমাদের দেখা যাচ্ছে না শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয়েছে, তখন বুঝে নিতে হবে সেখানে শূন্য বিভক্তি যুক্ত হয়েছে। তাহলে ব্যাপারটা কেমন? রাম যোগ শূন্য বিভক্তি, রাম যোগ শূন্য বিভক্তি ইকুয়াল টু রাম। মানে শূন্য বিভক্তি মানে কি? শূন্য বিভক্তি মানে হলো অবিভক্তি। এটা কিন্তু সবসময় মনে রাখবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে শূন্য বিভক্তি মানে কি। আমি এখানে লিখে দিচ্ছি, কোথাও এখানে লিখে দিচ্ছি আমি, তাহলে তোমাদের সুবিধা হবে। যে শূন্য বিভক্তি মানেই হলো অবিভক্তি। তাহলে দেখো এখানে রাম, তুমি রাম উচ্চারণ করো, অ আসছে সেটা, তার মানে যখন কিছু যুক্ত থাকে না তখন শূন্য বিভক্তি যুক্ত হবে। এইভাবে প্রত্যেকটা দেখো, এখানেও কিন্তু শূন্য বিভক্তি, এখানে দেখো তে বিভক্তি, এখানে কিন্তু এ বিভক্তি, তাই তো? যে এখানে তাহলে আমি লিখে দিচ্ছি শূন্য বিভক্তি, এখানেও শূন্য বিভক্তি, এখানেও তে বিভক্তি, এখানে এ বিভক্তি। এইভাবে প্রত্যেকটি শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে আমরা কি পদ পাই, এবং তারপরে সেই পদ কি হয়? বাক্যে বসতে পারে। এগুলো প্রত্যেকটাই হলো শব্দ বিভক্তি। রাম সপ্তম শ্রেণী যেটা, এগুলো নামপদ, আর এটা হলো ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি হতে হবে। ঠিক আছে? তাহলে আমরা শব্দ ও পদের মধ্যে পার্থক্যতে কি বুঝলাম?
যে শব্দ কখনো সরাসরি বাক্যে বসতে পারে না, কিন্তু পদ বাক্যে বসতে পারে। শব্দকে পদে কনভার্ট হতে হয়, তখন তা বাক্যে বসার যোগ্য হয়। তো শব্দকে পদে কনভার্ট করা হয় কার মাধ্যমে বা কিসের মাধ্যমে? এই বিভক্তির মাধ্যমে। তাহলে বিভক্তি হলো এমন একটা মাধ্যম যা শব্দকে পদে কনভার্ট করে এবং তখন সেই পদ বাক্যে বসতে পারে। আশা করি শব্দ ও পদের মধ্যে সূক্ষ্ম পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, তাহলে আমাদের দুটো আলোচনার বিষয় আজকে শেষ হলো। এরপর আমরা বুঝব শব্দের গঠনগত ও অর্থগত শ্রেণীবিভাগ। তাহলে আমি এটা একটু মুছে দিচ্ছি। শব্দের গঠনগত ও অর্থগত শ্রেণীবিভাগ। শব্দকে গঠনগত দিক থেকে আমরা দুটো ভাগে ভাগ করি। গঠনগত দিক থেকে আমরা শব্দকে কটা ভাগে ভাগ করছি? দুটো ভাগে ভাগ করছি। শব্দকে গঠনগত দিকে কটা ভাগে ভাগ করছি? দুটো ভাগে। কি কি? একটা হলো মৌলিক শব্দ, আর একটা হলো সাধিত শব্দ। তাহলে শব্দকে গঠনগত দিক থেকে আমরা কটা ভাগে ভাগ করতে পারছি? দুটো ভাগে। একটা হলো মৌলিক শব্দ আর একটা হলো সাধিত শব্দ। এবার আমরা জানবো মৌলিক শব্দ কি। মৌলিক শব্দ কি? তোমরা ভৌত বিজ্ঞানে পড়েছো যে মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙা যায় না। ঠিক একই ফর্মুলা এখানেও প্রয়োগ হবে। যে শব্দকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় মৌলিক শব্দ। আমি এখানে লিখে দিচ্ছি, যে শব্দকে ভাঙা যায় না, যে শব্দকে বিশ্লেষণ করা যায় না তাকে বলে মৌলিক শব্দ। কি বললাম? যে শব্দকে বিশ্লেষণ করা যায় না তাকে বলে মৌলিক শব্দ। যেমন আমি একটা উদাহরণ দিলাম, মা। এই শব্দটাকে তুমি কিন্তু ভাঙতে পারবে না। তুমি এর বর্ণ বিশ্লেষণ করতে পারো যে ম যোগ আ, কিন্তু এটা বর্ণ বিশ্লেষণ হলো, শব্দ বিশ্লেষণ নয়। কিন্তু তুমি এই শব্দটাকে কিন্তু ভাঙতে পারবে না। বা পা তুমি কিন্তু ভাঙতে পারবে না। বা বাবা বা নাক, এই জাতীয় শব্দগুলোকে কিন্তু তুমি ভাঙতে পারবে না। কি করতে পারবে? এগুলোর বর্ণ বিশ্লেষণ করতে পারো। প যোগ আ, প যোগ আ যোগ ব যোগ আ, ন যোগ আ যোগ প, ন যোগ আ যোগ প যোগ অ। তো এগুলো তুমি কি করতে পারো? বর্ণ বিশ্লেষণ করতে পারবে, কিন্তু এগুলোর শব্দকে বিশ্লেষণ করা যায় না। তাই এগুলোকে আমরা বলবো মৌলিক শব্দ। মানে মৌলিক শব্দ কাকে বলে? যে শব্দকে বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় মৌলিক শব্দ। আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পেরেছ। এইবার আমরা জানবো যে সাধিত শব্দ কাকে বলে। সাধিত শব্দ কাকে বলে? সাধিত শব্দ মৌলিক শব্দের ঠিক উল্টো। যে শব্দকে বিশ্লেষণ করা যায় তাকে বলা হয় সাধিত শব্দ। যে শব্দকে বিশ্লেষণ করা যায় তাকে বলে সাধিত শব্দ। তাহলে
আমরা মৌলিক শব্দের ক্ষেত্রে দেখলাম যে মৌলিক শব্দকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না, কিন্তু সাধিত শব্দের ক্ষেত্রে আমরা দেখছি যে এই জাতীয় শব্দগুলোকে কি বিশ্লেষণ করা যায় বা ভাঙা যায়। যদি একটু শুদ্ধ ভাষায় বা ভালো ভাষায় বা ব্যাকরণের ভাষায় যদি সাধিত শব্দের সংজ্ঞা লিখতে হয়, তাহলে আমরা কীভাবে লিখব যে সমাস ও প্রত্যয় যোগে গঠিত শব্দকে সাধিত শব্দ বলে। তোমরা কিন্তু এই সংজ্ঞাটা লিখবে। সমাস ও, এটা জাস্ট বোঝার জন্য বললাম যে সাধিত শব্দকে বিশ্লেষণ করা যায় মানে ভাঙা যায়। সংজ্ঞাটাকে লিখবে সমাস ও প্রত্যয় যোগে গঠিত শব্দকে সাধিত শব্দ বলে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, মনে করো যে এখানে আমি উদাহরণটা দিচ্ছি, সাধিত এখানে লিখলাম চলন্ত। এই শব্দটাকে তুমি কিন্তু ভাঙতে পারবে। কি হবে এটা? চল যোগ অন্ত, তাই তো? প্রত্যয় তুমি শিখেছো। তাহলে দেখো এটাকে আমরা কি বলবো? অন্ত। এটা কি? এক ধরনের প্রত্যয়। আচ্ছা, আবার যদি আমি লিখি, মনে করো যে গম যুক্ত তব্য, কি হবে? গন্তব্য। এখানে দেখো অন্ত, তব্য এগুলো কিন্তু এক এক ধরনের প্রত্যয়। কারণ তোমরা এর আগে প্রত্যয় আমি পড়িয়েছি, সেখানে তোমরা দেখতে পেয়েছো অন্ত, তব্য এগুলো কি এক একটি প্রত্যয়। আর চল, গম এগুলো কি এক একটি প্রকৃতি। তাহলে দেখো এখানে যে গন্তব্য বা চলন্ত যে শব্দগুলি তৈরি হচ্ছে, সেটা কিন্তু প্রত্যয় যোগে তৈরি হচ্ছে, তাই তো? তাহলে এই চলন্ত শব্দকে তোমরা কিন্তু ইজিলি ভাঙতে পারছো চল যোগ অন্ত। গন্তব্যকে তুমি ভাঙতে পারছো গম যোগ তব্য, কিন্তু মা তুমি ভাঙতে পারবে না। তাহলে এখানে চলন্ত, গন্তব্য এই শব্দগুলোকে ভাঙলে গেলে আমরা কি পাচ্ছি? দেখো অন্ত, তব্য ইত্যাদি প্রত্যয় পাচ্ছি। তার মানে অন্ত প্রত্যয়, অন্ত কিংবা তব্য ইত্যাদি প্রত্যয় যোগে কিন্তু শব্দগুলি গঠিত হচ্ছে। সংজ্ঞাটা কিন্তু তাই লেখা আছে, প্রত্যয় যোগে গঠিত শব্দকে। সমাজটা আমি আলোচনা করছি না, কারণ তোমরা এখনো সমাজ শেখোনি। এটা ক্লাস 8-এ মনে হয় সমাজ আছে, আর ক্লাস 10-এ সমাজ আছে। তো তোমরা 8-এ গিয়ে সমাজটা হয়তো শিখবে, আবার ক্লাস 10-এও সমাজ আছে। তাই এখন সমাজ নিয়ে আমি আলোচনা করছি না, কারণ তোমরা সপ্তম শ্রেণীতে কিন্তু এখনও তোমরা ক্লাস 7-এ পড়ো, সেহেতু সমাজ তোমাদের জানা নেই। তাই সমাজ নিয়ে এখানে আমি কোনো আলোচনা করলাম না, তোমরা বুঝতে পারবে না, জাস্ট আমার বলাই হবে। আমি শুধু জাস্ট প্রত্যয় দিয়ে উদাহরণটা দেখালাম যে প্রত্যয় যোগে গঠিত শব্দকে সাধিত বলে। কারণ এখানে চলন্ত বা গন্তব্য শব্দগুলো দেখো অন্ত, তব্য ইত্যাদি প্রত্যয় যোগে গঠিত হচ্ছে। তাহলে সাধিত শব্দ কাকে বলে? সমাস ও প্রত্যয় যোগে গঠিত শব্দকে সাধিত শব্দ বলে। আবার উল্টোভাবে এই নিয়মটা দেখো এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে, যে শব্দকে বিশ্লেষণ করা যায়। চলন্ত এই শব্দটাকে ভাঙা যাচ্ছে চল যোগ অন্ত, সেজন্য এগুলো সব সাধিত শব্দ। আশা করি আমরা শব্দের গঠনগত শ্রেণীবিভাগটা কিন্তু আমাদের জানা হয়ে গেল। এবার আমরা জানবো শব্দের অর্থগত শ্রেণীবিভাগ। এইবার আমরা জানব শব্দের অর্থগত শ্রেণীবিভাগ। অর্থগত শ্রেণীবিভাগ। এই শব্দকে অর্থগত দিক থেকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটি হলো যৌগিক শব্দ, একটি হলো রূঢ় শব্দ, আর একটি হলো যোগরূঢ় শব্দ। এবার আমরা এই 3টে শব্দের আলোচনা করব। দেখো তোমাদের বইয়ে 21 নম্বর পেজে এই ছকটা করা আছে যে অর্থগত দিক থেকে আমরা শব্দকে 3টে ভাগে ভাগ করতে পারি, যৌগিক শব্দ, রূঢ় শব্দ আর যোগরূঢ় শব্দ। এবার আমরা এক এক করে জানবো যে যৌগিক শব্দ কি, রূঢ় শব্দ কি, কিংবা যোগরূঢ় শব্দ কি। যৌগিক শব্দ কাকে বলে? আমি সংজ্ঞাটা লিখছি, যে শব্দের অর্থ
প্রকৃতি ও প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকে পাওয়া যায় তাকে বলে যৌগিক শব্দ। তাও কি দেখলাম, যে শব্দের অর্থ প্রকৃতি ও প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকে পাওয়া যায় তাকে বলে যৌগিক শব্দ। আমি একটা উদাহরণ দিই, তবে তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। আমি লিখলাম ক্রি যুক্ত অনিয়ম, হয়ে গেল কি করণীয়, তাই তো? আমরা এর আগের অধ্যায়ে জেনেছি, প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে আমরা জেনেছি যে এই ক্রিটা হলো প্রকৃতি, অনিয়টা কি প্রত্যয়, আর এটা কি প্রত্যয় যোগে গঠিত শব্দ, প্রত্যয় যোগে গঠিত শব্দ। তাহলে দেখো, ক্রি এটি একটি ধাতু, ধাতু প্রকৃতি। এই ক্রি কথাটির অর্থ হলো, কি অর্থে ব্যবহৃত হয়? ক্রি করা অর্থে। আর অনিয় আমরা প্রত্যয়ের ক্ষেত্রে দেখেছিলাম যে করার যোগ্য বা উচিত অর্থে আমরা অনিয় প্রত্যয়টি ব্যবহার করি। তাহলে ক্রি মানে করা, অনিয় মানে উচিত, করণীয় মানে কি? করণীয় মানে যা করা উচিত। তাহলে দেখো, এই যে এই করণীয় শব্দটার অর্থ কি? যা করা উচিত। এই যে করণীয় শব্দের অর্থটা কিন্তু আমরা এই দুটোর সম্মিলিত অর্থ থেকে পাচ্ছি। ক্রি মানে করা, অনিয় মানে উচিত, করণীয় মানে যা করা উচিত। তাহলে দেখো, এই শব্দের অর্থটা আমরা কোথা থেকে পেলাম? প্রকৃতি ও প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকে। এই যে প্রকৃতি ও প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকে এই জাতীয় শব্দকে বলা হয় যৌগিক শব্দ। যে শব্দের অর্থ আমরা প্রকৃতি ও প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকে পেয়ে থাকি তাকে বলা হয়, কি বলা হয়? তাকে যৌগিক শব্দ। এবার আমি একটা উদাহরণ দিয়ে বোঝালাম যে ক্রি, ক্রি ধাতুটি করা অর্থে ব্যবহার করা হয় এবং অনিয় মানে উচিত অর্থে। তাহলে ক্রি মানে করা, অনিয় মানে উচিত, আর করণীয় মানে যা করা উচিত। তাহলে এই করণীয় শব্দটির অর্থ আমরা পেলাম এই প্রকৃতি, ক্রি নামক প্রকৃতি ও অনিয় নামক প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকে। তাই এটাকে বলবো যৌগিক শব্দ। আমরা যদি আরেকটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। আমি এখানে লিখছি দৃশ, দৃশ যুক্ত তব্য, কি হচ্ছে? দ্রষ্টব্য, তাই তো? তো দৃশ মানে কি? দেখা, তব্য যোগ্য বা উচিত অর্থে। তাহলে দৃশ মানে দেখা, তব্য হলো উচিত, দ্রষ্টব্য মানে কি? যা দেখা উচিত, বিশেষভাবে যা দেখা উচিত সেটাকে আমরা বলি দ্রষ্টব্য। তাহলে দেখো, যে দ্রষ্টব্য শব্দের অর্থটা আমরা কোথা থেকে পেলাম? এই দৃশ নামক প্রকৃতি ও তব্য নামক প্রত্যয়ের সম্মিলিত অর্থ থেকে কিন্তু আমরা এই দ্রষ্টব্য শব্দটির অর্থ পেয়ে থাকছি। তাই এই জাতীয় শব্দগুলোকে বলা হচ্ছে যৌগিক শব্দ। আশা করি যৌগিক শব্দ বুঝতে পেরেছি। এইবার আমরা জানবো রূঢ় শব্দ। এইবার আমরা জানবো যে রূঢ় শব্দ কাকে বলে বা রূঢ় শব্দ কি। আমি প্রথমে সংজ্ঞাটা লিখে দিচ্ছি।
দেখো কি লেখা, যে সকল সাধিত শব্দগুলি প্রকৃতি প্রত্যয়জাত বা ব্যুৎপত্তিগত অর্থকে বহন না করে প্রচলিত অর্থকে বহন করে তাকে বলে রূঢ় শব্দ। আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে, যে হরিণ, এই হরিণ শব্দটির কিন্তু ব্যুৎপত্তিগত অর্থ হলো বা প্রকৃতি প্রত্যয়জাত অর্থ হলো যে হরণ করে। এটা হলো হরিণ শব্দটির মূল অর্থ। হরিণ শব্দটির মূল অর্থ বা ব্যুৎপত্তিগত অর্থ হলো যে হরণ করে তাকে হরিণ বলা হয়। কিন্তু আমরা বর্তমানে হরিণ বলতে কি যে হরণ করে অর্থে বুঝি না, আমরা বুঝি কি একটি বিশেষ পশু অর্থে। তাই তো, হরিণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো যে হরণ করে, কিন্তু আমরা কিন্তু বর্তমানে হরিণ শব্দটি বললে গেলে কিন্তু যে হরণ করে এই অর্থে বুঝি না, আমরা কি অর্থে বুঝি, বিশেষ এক ধরনের পশু অর্থে বুঝি। তাহলে দেখো সংজ্ঞাটা একটু দেখো, যে ব্যুৎপত্তিগত অর্থকে বহন করছে না, এখানে দেখো যে হরণ করে এই অর্থে কিন্তু আমরা হরিণ শব্দটা ব্যবহার করি না, প্রচলিত অর্থকে বহন করে, আমাদের যেটা প্রচলিত এখন যে এক ধরনের পশু। তাহলে এই হরিণ হলো এক ধরনের কি রূঢ় শব্দ, কারণ আমরা এই হরিণ শব্দটি মূল অর্থ বা ব্যুৎপত্তিগত অর্থকে বহন না করে আমরা কি করি, প্রচলিত অর্থটাকে মেনে চলি বা প্রচলিত অর্থটাকে গ্রহণ করি। তাই হরিণ হলো এক ধরনের রূঢ় শব্দ। আমি যদি আরেকটা উদাহরণ দিই, আমি লিখলাম সন্দেশ। সন্দেশ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ বা মূল অর্থ ছিল কিন্তু সংবাদ, হিন্দিতে বলে সন্দেশ। সন্দেশ শব্দটির মূল অর্থ বা ব্যুৎপত্তিগত অর্থ হলো সংবাদ, কিন্তু বর্তমানে আমরা কিন্তু এই ব্যুৎপত্তিগত অর্থ বা মূল অর্থটিকে গ্রহণ না করে কোন অর্থে গ্রহণ করি, মিষ্টি অর্থে, মিষ্টান্ন অর্থে। তাহলে এই সন্দেশটাও কি এক ধরনের রূঢ় শব্দ। আমি যদি আরেকটা উদাহরণ দিই, আমি দেখলাম শ্বশুর। শ্বশুর শ্বশুর শব্দটির মূল অর্থ বা ব্যুৎপত্তিগত অর্থ কি বলতো, শুনলে হয়তো হাসি পাবে, যিনি খুব তাড়াতাড়ি খান। এটা হলো শ্বশুর শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বা মূল অর্থ বা মেন অর্থ, যে যিনি খুব তাড়াতাড়ি খান তাদেরকে আমরা বলি শ্বশুর। কিন্তু বর্তমানে আমরা কোন অর্থে ব্যবহার করি শ্বশুরটা, স্বামী বা স্ত্রীর পিতা, স্বামী বা স্ত্রীর পিতা অর্থে, তাই তো। তাহলে শ্বশুর হলো এক ধরনের রূঢ় শব্দ। আমি যদি আবার বলি গবেষণা। গবেষণা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো গরু খোঁজা, গোযুক্ত এসোনা, গবেষণা। তাহলে গবেষণা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ দাঁড়ায় গরুকে খোঁজা বা গরু খোঁজা, কিন্তু বর্তমানে আমরা কি করি, গবেষণা শব্দটি কোন অর্থে ব্যবহার করি, কোনো বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণা মানে কোনো বৈজ্ঞানিক পদ্ধতির বিশ্লেষণ বা কোনো বৈজ্ঞানিক পদ্ধতিতে কোনো বিষয়কে বিশ্লেষণ করা, সেটাকে আমরা কী বলি, গবেষণা বলি। তাহলে শ্বশুর, গবেষণা, সন্দেশ, হরিণ, এগুলো কি, এই প্রত্যেকটা শব্দগুলোর ক্ষেত্রে আমরা দেখলাম যে ব্যুৎপত্তিগত অর্থটিকে আমরা গ্রহণ করছি না, আমরা গ্রহণ করছি কি, যেটা লোক মুখে প্রচলিত অর্থ, সেই অর্থটাকে আমরা গ্রহণ করছি। তাই এই শব্দটি হলো রূঢ় শব্দ। আশা করি রূঢ় শব্দ তোমরা বুঝতে পেরেছ। নেক্সট আমরা বুঝবো হলো যোগরূঢ় শব্দ। যে যোগরূঢ় শব্দ কি, সংজ্ঞাটা লিখে দিচ্ছি।
লিখলাম, যে সকল সাধিত শব্দ প্রকৃতি প্রত্যয়গত অর্থগুলির মধ্যে একটি অর্থই বিশেষ প্রাধান্য পায় তাকে বলা হয় যোগরূঢ় শব্দ। এবং আমি যদি এখানে একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে। পঙ্কজ, পঙ্কজ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো পাকে জন্মায় যা, পাকে জন্মায় যা, তাই তো। পঙ্কজ শব্দটির অর্থ হলো পাকে জন্মায় যা। পাকে কি কি জন্মায়? পাকে পদ্ম জন্মায়, শ্যাওলা জন্মায়, শালুক জন্মায়, আরও অনেক কিছু পাকে জন্মায়। কিন্তু পঙ্কজ বলতে কিন্তু আমরা শুধু কী করি? পদ্মকেই বুঝি, তাই তো। তো দেখো, পদ্ম পাকে জন্মায়, কিন্তু পদ্ম ছাড়াও তো আরও অনেক কিছু পাকে জন্মায়, শ্যাওলা, শালুক এগুলোও তো পাকে জন্মায়। কিন্তু পঙ্কজ বলতে তো আমরা শ্যাওলা বা শালুককে বুঝি না, আমরা বুঝি শুধু পদ্মকে। তার মানে দেখো, ব্যুৎপত্তিগত অর্থটা কিন্তু এক আছে, পদ্মও কিন্তু পাকেই জন্মায়, কিন্তু তার মধ্যে একটা বিশেষ অর্থটাকে আমরা প্রাধান্য দিচ্ছি, যেটা হলো পদ্ম। পদ্মকে আমরা কিন্তু পঙ্কজ বলি, আমরা কিন্তু শ্যাওলাকে পঙ্কজ বলি না বা শালুককে পঙ্কজ বলি না, যদিও সেগুলোও কিন্তু পাকে জন্মায়। ব্যুৎপত্তিগত অর্থ যদি আমরা মেনে চলি তবে শ্যাওলা, শালুক এগুলো সবগুলোই কি পঙ্কজ, কিন্তু আমরা পঙ্কজ বলতে কিন্তু শ্যাওলা বা শালুককে বুঝি না, আমরা কাকে বুঝি? পদ্মকে। তো দেখো, এটাই কিন্তু এখানে প্রতিফলিত হচ্ছে যে প্রকৃত ও প্রত্যয়গত অর্থগুলির মধ্যে একটি অর্থ বিশেষভাবে প্রাধান্য পায়। কারণ আমরা যদি ব্যুৎপত্তিগত অর্থ মেনে চলি, আমি একটু আগে বললাম যে শ্যাওলা বলো বা শালুক বলো এগুলোও যেহেতু পাকে জন্মায় তাই এগুলোকেও পঙ্কজও বলা উচিত, কিন্তু আমরা বলি না, আমরা কাকে বলি? শুধু পদ্মকে বলি। তাই যে অনেক যে অর্থগুলোর মধ্যে একটি অর্থই বিশেষ প্রাধান্য পাচ্ছে সেটা হলো পদ্ম, তাই এগুলো হলো, এটি হলো যোগরূঢ় শব্দ। আমি যদি আরেকটা উদাহরণ দিই, আমি আরেকটা উদাহরণ দিলাম, মনে করো বাঁশি। বাঁশি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো বংশী নির্মিত বস্তু। মানে যে বস্তু বাঁশের দ্বারা নির্মিত হয় তাকে বলা হয় বাঁশি, কিন্তু আমরা কিন্তু বাঁশি বলতে কি বুঝি? এক বিশেষ ধরনের বাদ্যযন্ত্র, তাই তো। তো এই বাঁশিও কিন্তু কি হয়? বাঁশের দ্বারা তৈরি হয়, আবার অন্য কিছুর দ্বারাও তৈরি হতে পারে। বাঁশি কিন্তু বাঁশের দ্বারাও তৈরি হয়, আর বাঁশের দ্বারা কিন্তু আরও অনেক কিছু তৈরি হতে পারে। তো আমরা সবগুলোকে তো বাঁশি বলি না, আমরা শুধু এক বিশেষ ধরনের বাদ্যযন্ত্র যেটাকে আমরা সুর দিয়ে বাজাই সেটাকে আমরা বলা হয় বাঁশি। এই বাঁশি বাঁশ দ্বারাও যেমন নির্মিত হতে পারে তেমন কিন্তু অন্য কোনো মেটাল বা পদার্থ দিয়েও কিন্তু তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে দেখো, আমরা কিন্তু যে কোনো বাঁশের দ্বারা নির্মিত বস্তুকে কিন্তু কী বলছি? বাঁশি বলছি না, তাকে বলছি এক বিশেষ ধরনের বাদ্যযন্ত্রকে কিন্তু আমরা বাঁশি বলছি। তাহলে এখানে বাঁশিটা হলো কি? বাঁশিটা হলো যোগরূঢ় শব্দ। আমি যদি আরেকটা উদাহরণ দিই, জলদ, তাই তো। জলদ, জলদ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো যে জল দান করে, কিন্তু আমরা জলদ বলতে কি শুধু মেঘকে বুঝি, কারণ মেঘ থেকে বৃষ্টি হয়, সেই অর্থে বলা হয় মেঘ জল দান করছে, তাই তো। কিন্তু যে কোনো ব্যক্তি জল দান করলে তাকে কিন্তু আমরা জলদ বলবো না, জলদ শুধুমাত্র আমরা কাকে বলি? মেঘকেই বলি। রাজপুত, রাজপুত শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো রাজার পুত্র, কিন্তু আমরা রাজপুত বলতে কিন্তু রাজার পুত্রকে বুঝি না, আমরা কি বুঝি? রাজস্থানের যে রাজপুত অধিবাসী রয়েছে সেই অধিবাসী বৃন্দদেরকে রাজপুত আমরা বলি। তাহলে এই জাতীয় শব্দগুলোকে আমরা বলবো যোগরূঢ় শব্দ। তাহলে আমি আবার প্রথম থেকে যদি একটু মনে করি দিই, যৌগিক শব্দ কাকে বলে? যে সকল শব্দের অর্থ প্রকৃতি ও প্রত্যয়ে সম্মিলিত অর্থ থেকে পাওয়া যায় সেগুলোকে বলা হয় যৌগিক শব্দ। রূঢ় শব্দ কাকে বলে? যে সকল সাধিত শব্দগুলি ব্যুৎপত্তিগত অর্থকে বহন না করে প্রচলিত অর্থকে বহন করে তাকে বলা হয় রূঢ় শব্দ। আর যোগরূঢ় শব্দ কাকে বলে? যে সকল সাধিত শব্দ ব্যুৎপত্তিগত অর্থগুলির মধ্যে একটি অর্থ বিশেষভাবে প্রাধান্য পায় তাকে বলা হয় যোগরূঢ় শব্দ। এখানে একটি প্রশ্ন আসতে পারে, শর্ট প্রশ্ন, যে রূঢ় শব্দ ও যোগরূঢ় শব্দের মধ্যে পার্থক্য কি? তাহলে যদি পার্থক্যটা আসে তাহলে কি লিখবো? রূঢ় শব্দ আর যোগরূঢ় শব্দের মধ্যে পার্থক্য যদি আসে তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো যে রূঢ় শব্দের ক্ষেত্রে প্রকৃতি প্রত্যয়গত
অর্থের সাথে প্রচলিত অর্থের কোনো মিল বা সম্পর্ক থাকে না। কি হলো? রূঢ় শব্দের ক্ষেত্রে প্রকৃতি প্রত্যয়গত অর্থের সাথে প্রচলিত অর্থের কোনো মিল থাকে না। যেমন আমি এখানে একটু আগে উদাহরণ দিলাম যে গবেষণা, গবেষণা শব্দটি ব্যুৎপত্তিগত অর্থ হলো গরু খোঁজা, কিন্তু প্রচলিত অর্থ কি? বৈজ্ঞানিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ, বৈজ্ঞানিক পদ্ধতিতে বিশ্লেষণ। তাহলে দেখো কোথায় গরু খোঁজা আর কোথায় বৈজ্ঞানিক পদ্ধতিতে বিশ্লেষণ, এটা কি? এখানে আমি একটু ভাগ করে দেখিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। যে গরু খোঁজা এটা কি? এটা হলো ব্যুৎপত্তিগত অর্থ। আর এটা কি? এটা হলো প্রচলিত অর্থ। তাহলে দেখো এই গবেষণা শব্দটি ব্যুৎপত্তিগত অর্থ হলো গরু খোঁজা আর প্রচলিত অর্থ হলো বৈজ্ঞানিক পদ্ধতিতে বিশ্লেষণ। তাহলে তোমরা নিজেরা খেয়াল করো যে কোথায় গরু খোঁজা আর কোথায় বৈজ্ঞানিক পদ্ধতিতে বিশ্লেষণ, এই দুটোর মধ্যে কি কোনো সম্পর্ক আর মিল আছে? নেই। এটা হলো রূঢ় শব্দের ক্ষেত্রে। বুঝতে পারলে? আচ্ছা, এবার আমরা জানবো যোগরূঢ় ক্ষেত্রে, যোগরূঢ় শব্দের ক্ষেত্রে কি হয়। আর এখানে নিচে আমরা লিখে দিচ্ছি যে দেখলাম যে যোগরূঢ় শব্দের ক্ষেত্রে মিল থাকে। কিসে মিল থাকে? প্রকৃতি প্রত্যয়গত অর্থের সাথে প্রচলিত অর্থে এবং একটি বিশেষ অর্থতেই সীমাবদ্ধ থাকে। আমি যদি একটা উদাহরণ দিই, উদাহরণটা আমি উপরে লিখছি, তবে তোমাদের সুবিধা হবে বুঝতে। আমি এখানে লিখলাম পঙ্কজ, আগে যে উদাহরণটা আমি দিয়েছিলাম, পাকে জন্মায় যা। পাকে জন্মায় যা, আর প্রচলিত অর্থ কি? পদ্ম। তাহলে দেখো এই পাকে জন্মায় যা, এটা কি? এটা ব্যুৎপত্তিগত অর্থ। আর এটা কি? এটা প্রচলিত অর্থ। তাই তো পঙ্কজ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ পাকে জন্মায় যা, আর প্রচলিত অর্থ পদ্ম। মানে আমরা পদ্ম বুঝি পঙ্কজ বলতে, তো পদ্ম কি পাকে জন্মায় না? অবশ্যই জন্মায়। তাহলে ব্যুৎপত্তিগত অর্থের সাথে কিন্তু একটা মিল আছে এবং একটা বিশেষ অর্থতে সীমাবদ্ধ থাকে। সেই পঙ্কজ শব্দটার বিশেষ অর্থ কোন অর্থ? এই পদ্ম, এই পদ্মের মধ্যে সীমাবদ্ধ আছে। শ্যাওলা বা শালুককে আমরা পঙ্কজ বলছি না, কিন্তু দেখো ব্যুৎপত্তিগত অর্থের মধ্যে, অর্থের সঙ্গে কিন্তু একটি মিল রয়েছে। এটি হলো রূঢ় শব্দ আর যোগরূঢ় শব্দের মধ্যে পার্থক্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের এই জিনিসটাও কিন্তু শেষ হয়ে গেল, যে শব্দের গঠনগত ও অর্থগত শ্রেণী বিভাগটাও কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এবার লাস্ট আমাদের যেটা থাকলো খণ্ডিত শব্দ ও মুন্ডমাল শব্দ, সেটা নিয়ে আলোচনা করে আজকের ক্লাস শেষ হবে। কি বলছে? খণ্ডিত শব্দ। খণ্ডিত শব্দ কি? আমি আগে একটু মুখে বলে দিই, যে দেখবা যে আমরা অনেক সময় কোনো শব্দ উচ্চারণ করার ক্ষেত্রে বা আমরা অনেক সময় কথা বলার সময় দেখবা যে কোনো শব্দের সম্পূর্ণ অংশ উচ্চারণ করি না, তার কিছুটা অংশ বাদ দিয়ে উচ্চারণ করি, সেটাকে বলা হয় খণ্ডিত শব্দ। যেমন আমি এখানে একটা উদাহরণ দিলাম, মনে করো যে
টেলিফোন, এই টেলিফোন আমরা কিন্তু উচ্চারণ করি না, আমরা কিন্তু শুধু ফোন উচ্চারণ করি, তাই তো? যে আমরা দেখো অনেক সময় কথা বলার সময় কোনো শব্দের পুরো অংশটা উচ্চারণ না করে একটি বিশেষ অংশ বাদ দিয়ে উচ্চারণ করি, তাই তো? যে অংশটা উচ্চারণ করি সেটাই হলো খণ্ডিত শব্দ। যে অংশটা আমরা উচ্চারণ করি সেটাকে বলা হচ্ছে খণ্ডিত শব্দ, মানে যে অংশটা বাদ দিয়ে দিচ্ছি সেটা নয়, কিন্তু বাদ দিয়ে যে অংশটা আমরা উচ্চারণ করছি সেটাকে বলা হয় খণ্ডিত শব্দ। যেমন টেলিফোন, আমরা কথা বলার সময় কিন্তু টেলিফোন বলি না, আমরা বলি না যে আমার টেলিফোনটা করে, ঠিক আছে? বা তোমার টেলিফোন এসেছে, আমরা কিন্তু বলি না, আমরা বলি তোমার ফোন এসেছে, ফোন। টেলিফোন শব্দটা এই টেলি অংশটাকে কিন্তু আমরা কী করি, বাদ দিয়ে দিই, বাদ দিয়ে আমরা কী উচ্চারণ করি, ফোন। এটা হলো খণ্ডিত শব্দ। বা আমি যদি বলি মাইক্রোফোন, আমরা কি বলি, মাইক। আবার বাইসাইকেল, আমরা কি বলি, শুধু সাইকেল। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো এখানে মাইক্রো, এখানে বাই, এই অংশগুলো কি সব আমরা বাদ দিয়ে দিচ্ছি উচ্চারণ করার সময়। এই অংশগুলো বাদ দিয়ে আমরা যে শব্দের যে অংশটা উচ্চারণ করছি সেটাকে বলা হচ্ছে খণ্ডিত শব্দ। তাহলে আশা করি খণ্ডিত শব্দ বুঝতে পারলে যে অনেক সময় আমরা কথা বলার সময় কোনো শব্দের পুরো অংশ উচ্চারণ না করে বিশেষ অংশ বাদ দিয়ে উচ্চারণ করি, সেই উচ্চারিত অংশটাকে বলা হয় খণ্ডিত শব্দ। আশা করি খণ্ডিত শব্দ তোমরা বুঝতে পারবে। এবার আমরা চলে যাবো মুন্ডমাল শব্দ। মুন্ডমাল শব্দ, মুন্ডমাল শব্দ কি, যার মুন্ডমাল শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন অনেক সময় কিন্তু পরীক্ষাতে ইংলিশ টার্মটা দেয় যে অ্যাব্রিভিয়েশন কি, সেজন্য এই ইংলিশ টার্মটাও কিন্তু মনে রাখতে হবে। অ্যাব্রিভিয়েশন, ABBREVIATION, যার বাংলা নাম হলো মুন্ডমাল শব্দ। অ্যাব্রিভিয়েশন কি, যে দুই বা তার বেশি শব্দের, ভালো মতো শুনবে, দুই বা তার বেশি শব্দের প্রথম বর্ণগুলি নিয়ে বা অক্ষরগুলি নিয়ে যে শব্দটি গঠিত হয় তাকে বলা হয় মুন্ডমাল শব্দ। আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি, মনে করুন। দেখো আমি লিখলাম টেলিভিশন, এখান থেকে টেলিভিশন, টেলির টি নিলাম, ভিশনের ভি নিলাম। আমরা টেলিভিশন বলি না, আমরা টিভি বলি, আমরা টিভি বলি। তাহলে দেখো দুই বা ততালের সংজ্ঞাটা দেখো, দুই বা তার বেশি শব্দের, টেলি আর ভিশন দুটো শব্দ রয়েছে, তার প্রথম বর্ণগুলোকে নিয়ে কিন্তু একটা নতুন শব্দ গঠিত হলো টিভি। এটাকে বলা হচ্ছে কি, মুন্ডমাল শব্দ। বা আমরা বলি, এখানে লিখে দিচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট পার্সন। তাহলে ভেরির ভি নিয়ে নিলাম আমরা, ইম্পর্টেন্টের আই নিয়ে নিলাম, আর পার্সনের পি নিয়ে নিলাম, হয়ে গেল ভিআইপি। এবারে বলা যায় না, এটা ভিআইপিতে বসার জায়গা। তো ভিআইপি ফুল ফর্ম কি, ভেরি ইম্পর্টেন্ট পার্সন। এখানে তিনটে ওয়ার্ড থেকে আমি প্রথম বর্ণগুলো নিয়ে একটি নতুন শব্দ গঠিত করলাম, ভিআইপি। তাহলে এগুলোই হলো মুন্ডমাল শব্দ। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি খণ্ডিত শব্দ কি, যে আমরা অনেক সময় কথা বলার সময়, আমরা অনেক ক্ষেত্রে কথা বলার সময় কোনো শব্দের পুরো অংশটা উচ্চারণ না করে বিশেষ অংশ বাদ দিয়ে উচ্চারণ করি, সেই উচ্চারিত অংশটাকে বলা হয় খণ্ডিত শব্দ। যেমন মাইক্রোফোন, আমরা কিন্তু পুরোটা উচ্চারণ করি না, আমরা মাইক বলি, তাহলে মাইকটা হলো খণ্ডিত শব্দ। আর মুন্ডমাল শব্দ কি, দুই বা তার বেশি শব্দের প্রথম বর্ণ বা অক্ষরগুলি নিয়ে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয় মুন্ডমাল শব্দ বা অ্যাব্রিভিয়েশন। যেমন ভেরি ইম্পর্টেন্ট পার্সন, ভিআইপি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম, পুলিশ স্টেশন, পিএস, পোস্ট অফিস, পিও। ঠিক আছে,
রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির, RKM VBM, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির, RKM VBM, এগুলো কিন্তু সবগুলোই কি তাহলে তোমার সবগুলোই কি মুন্ডমাল শব্দ। তাহলে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ হলো। আর একটা ক্লাস ব্যাকরণে হয়ে গেলে তোমাদের সেকেন্ড টার্মের ব্যাকরণের সিলেবাস শেষ হয়ে যাবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো, আমি তার উত্তর অবশ্যই দেবো। আজকের মতো ক্লাস এখানেই শেষ হলো। ভালো থাকবে ও সুস্থ থাকবে।